প্রথমেই বলে নিই কীভাবে আসবেন বরানগর শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির। কলকাতা থেকে মেট্রো করে দমদম অথবা দক্ষিণেশ্বর, দমদমে নেমে অটো ধরে চলে আসুন সিথির মোড়। সিথির মোড় থেকে আবার ব্যানার্জি পাড়ার অটো ধরে বলুন ঝুলনতলায় যাব। ওখানে নেমে ওখান থেকে হাঁটা পথে মাত্র 3-4 মিনিট, একদম গঙ্গার ধারে। অসুবিধা হলে স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসা করুন, বলে দেবে। দক্ষিণেশ্বরে নামলে ওখান থেকে কাঁচের মন্দিরের টোটো পেয়ে যাবেন। মন্দিরের একদম গেটের সামনেই এসে নামাবেন। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমি এসেছি বরানগরের গঙ্গার তীরে অবস্থিত ঠাকুর সত্যানন্দ দেব প্রতিষ্ঠিত খুবই জনপ্রিয় অতি প্রাচীন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির। শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ। এই কাঁচের মন্দিরকে আবার মণি মন্দিরও বলা হয়। তো এই কাঁচের মন্দির কিভাবে আসবেন, কাঁচের মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, এই কাঁচের মন্দিরের ইতিহাস কী আছে, কাঁচের মন্দিরে প্রসাদের বা কী ব্যবস্থা আছে এবং এখানে দীক্ষা দেওয়া হয় কিনা, এই সব কিছুই তথ্য থাকছে এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই পাবেন ছোট্ট একটা ফুলের বাগান। দেখতেই পাচ্ছেন নানা ধরনের ফুল ফুটে আছে, তবে এখন গরমের সময় তাই ফুল একটু কমই আছে। কিন্তু যদি আপনারা শীতকালে আসেন তাহলে নানা ধরনের ফুল এবং ফুল ছোট বড় নানা বাহারে খুব সুন্দর লাগবে, খুব অসাধারণ লাগবে। হ্যাঁ, আরও এই ভেতরে বাগান আছে, এই মহারাজজি বললেন। আচ্ছা 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 আচ্ছা, কেমন আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বাগানের ঠিক বিপরীত দিকে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরের অফিস কার্যালয়। এই রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরের যাবতীয় অফিসিয়ালি কাজ এই বিল্ডিংয়ে হয়ে থাকে। তো আপনারা যদি এই রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে 10টার মধ্যে এসে এইখান থেকে প্রসাদের কুপনটি সংগ্রহ করে নেবেন। আর যদি 4-5 জন একসাথে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আগের দিনে ফোন করে জানাতে হবে। আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে ফোন করে জেনে নেবেন। আর মাথা পিছু কুপন মূল্য 70 টাকা। আর যদিও এটি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির, তাই এখানের প্রসাদ সম্পূর্ণ নিরামিষ। আর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই বাঁদিকেই পাবেন স্মৃতি মন্দির। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কাঁচের মন্দির আশ্রমের যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। এখানে দুর্গাপূজাও হয়, তবে এখানে দুর্গা মায়ের মূর্তি হয় না, অর্থাৎ প্রতিমা হয় না। এখানে মা শারদাকেই দুর্গারূপে পুজো করা হয়, অর্থাৎ মা শারদাই দুর্গারূপে পূজিত হন। মন্দিরের সামনেই নাট মন্দির। নাট মন্দিরটি তৈরি করতে সহযোগিতা করেছিলেন জগদীশচন্দ্র ভাগা, পুনমচাঁদ ও লালচাঁদ ভুতুরিয়া। পরিষ্কার পরিচ্ছন্ন নাট মন্দির। ঠাকুর উৎসবের সময় এখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণদেবের লীলা পার্ষদ স্বামী অভেদানন্দ মহারাজের মন্ত্রশিষ্য স্বামী সত্যানন্দ দেব, যাকে সকলে ভক্তরা শ্রী ঠাকুর সত্যানন্দ দেব বলেই জানেন। এই আশ্রম বহু আগেই তৈরি হয়, প্রায় 1930 এরকম, এবং রেজিস্টার্ড হয় 1945-এ। এবং এই আশ্রমের
মূল মন্দির আগে ছিল, কিন্তু সেটা পরে শ্রী ঠাকুর সত্যানন্দদেব কাঁচের মন্দির ভাবে তৈরি করেন এবং তিনি এই কাঁচের মন্দিরটি তৈরি করেন 1967-এ। এটা প্রতিষ্ঠা হয় 1967-এ এবং এই মন্দির তৈরি করার পেছনে একটা বিশদ রহস্য রয়েছে। তিনি জানতেন, বা আমরা সকলেই জানি, ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে গিরিশ ঘোষ বলেছিলেন যে এই রকম মহাপুরুষকে গ্লাস কেসে রাখতে হয়। আর আমরা বেদান্তের একটা তত্ত্ব জানি, কথামৃতের উদাহরণ দেওয়া আছে যে ব্রহ্মকে আমরা জানি, স্পর্শ করতে পারি না, ছুঁতে পারি না। যেমন লণ্ঠনের উদাহরণ দেওয়া আছে, লণ্ঠনের আলো দেখা যায় কিন্তু স্পর্শ করা যায় না। সেই রকম ভগবান শ্রীরামকৃষ্ণদেব ব্রহ্মস্বরূপ, যিনি, তাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কাঁচের মধ্যে কিন্তু স্পর্শ করতে পারছি না। সেই ভাব নিয়ে, ব্রহ্ম বেদান্ত তত্ত্বের ভাব নিয়ে এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের যে মাকে, সারদা মাকে যে ষোড়শী রূপে পুজো করেছিলেন ফলহানি কালী পুজোর দিন, সেই ভাব নিয়ে মাকে এখানে প্রতিষ্ঠা ষোড়শী রূপে, সারদা মা ষোড়শী রূপে, অর্থাৎ 18 বছর যখন মায়ের বয়স। এবং মন্দিরে রয়েছেন ত্রিনয়নী কালিকা, অর্থাৎ কুমারী রূপ। এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে স্বামী সত্যানন্দদেব যেটা দর্শনে এখানে কুমারিকা রূপের মাকে প্রতিষ্ঠা করেছেন। এবং সামনে রয়েছেন স্বামী অভেদানন্দ মহারাজ, ওনার গুরুদেব, আর শ্রীরামকৃষ্ণদেব মায়ের ডান পাশে। এই মন্দিরের গর্ভগৃহে কামারপুকুরের ইঁট, মায়ের কেশ, এইসব ঠাকুরের কেশ এইসব রাখা আছে। এগুলো যদিও এখন আর দর্শন করা যায় না, বন্ধ করে দেওয়া হয়েছে। আর প্রায় এখন 15টা ব্রাঞ্চ রয়েছে। এই ব্রাঞ্চগুলি তিনি বিভিন্ন সময়ে গিয়েছেন এবং সেখানে বহু তপস্যা করেছেন। তার লীলাস্থলে অ্যাকচুয়ালি বলতে গেলে বীরভূমের সিউড়ি, বাতিকার, দুবরাজপুর, রাসবন, এগুলো হচ্ছে তিনি কঠোর তপস্যা করেছেন এই সব জায়গায়। সিউড়িতে প্রায় 14 বছর কঠোর তপস্যা করার পর তিনি মাকে দর্শন করেন। এবং দুবরাজপুরে দুটো হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, একটা ছেলেদের, একটা মেয়েদের, আর একটা হসপিটাল রয়েছে, একটা ইংলিশ মিডিয়াম রয়েছে। বীরভূমে আরও রয়েছে, সিউড়িতে হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে। বাতিকারের গ্রামাঞ্চলের শিক্ষার প্রসারের জন্য তিনি এইসব হায়ার সেকেন্ডারি স্কুলগুলো প্রতিষ্ঠা করে গেছেন। এছাড়াও তিনি সিউড়িতে শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ চালু করেছিলেন এবং স্বামী অভেদানন্দ কলেজ, যেটা সাঁইথিয়া, তারও প্রতিষ্ঠা তিনি করেছিলেন। এইভাবে তিনি বীরভূমের শিক্ষার এবং সেবার, চিকিৎসা সব কর্মই তিনি বিশদভাবে করে গেছেন এবং সেই ধারা এখনও চলছে। তার একটা বিশেষ দিক ছিল, তিনি চাইতেন যে সমস্ত সন্ন্যাসী, গৃহী, ভক্ত সকলেই নিজেদের সাধন জীবনের সাধনা করে নিজেদের আত্মিক উন্নতি করুক। অর্থাৎ আমাদের এখন যে আমরা দেখছি যে সকলের মধ্যে নৈতিকতার অভাব, সে অভাবের মূল কারণ কিন্তু আমরা আধ্যাত্মিকতা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। হয়তো অনেকেই দীক্ষাও দীক্ষা নিচ্ছে না তাও নয়, কিন্তু আগের চেয়ে অনেক তুলনামূলক বেশি। কিন্তু দীক্ষা নেওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সকলেই বুঝতে পারছে না। কিছু কিছু লোকেরা তো ঠিকই বুঝছেন বলেই তো পৃথিবী এখনও টিকে আছে। কিন্তু দীক্ষার যে উদ্দেশ্য, নিজেকে তৈরি করা, ঠাকুরময় হয়ে যাওয়া, সেই ভাবটা যেন আমরা এখনও বুঝতে পারছি না। এখানে দুর্গা পূজার সময় মাকে, সারদা মাকে দুর্গা রূপে, রাসবন অর্থাৎ নরসিংহপুর বীরভূমে সারদা মাকে জগদ্ধাত্রী রূপে, দুবরাজপুরে সারদা মাকে কাত্যায়নী রূপে, এইভাবে বিভিন্ন সময় সারদা মাকেই বিভিন্ন রূপে পুজো করা হয়। আচ্ছা, আশ্রম কখন খোলে? সকালে? মন্দির মোটামুটি 5:30, 6টা, আর দুপুরে বন্ধ হয় 12টা, আবার বিকাল কটায়? বিকাল 4টে, 4:30। আবার রাত্রে মোটামুটি 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখানে দীক্ষা দেওয়ার কি ব্যবস্থা? এখানে দীক্ষা ওই নিয়ম অনুসারে ফর্ম ফিল আপ করতে হবে এবং শ্রীরামকৃষ্ণ কথামৃত
মায়ের জীবনী, স্বামীজির জীবনী, এইসবগুলো একটু জানতে হবে। এরপর ঠাকুর সত্যানন্দ দেবের সমাধি মন্দিরে। উনিশশো সালে শ্রী ঠাকুর সত্যানন্দ দেব বরানগরে কাঁচের মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নেন। তবে এর পেছনে একটি কাহিনী শোনা যায়। একবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব অসুস্থতার সময় শ্রী কেশবচন্দ্র সেন বলেছিলেন, এই রকম পবিত্র শরীরকে কাঁচের ঘরে রাখা দরকার। এ কথা ঠাকুর সত্যানন্দ দেব শোনা মাত্রই মনস্থির করে ফেলেন। পরে ভগ্নিপতি শ্রী রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার নিজের বাগানবাড়ি নিরাশ্রয় শ্রী ঠাকুরের নামে উৎসর্গ করেন। মন্দির নির্মাণের জায়গা তো জোগাড় হলো, কিন্তু অর্থের জোগাড়। পরে অর্থের যোগান দিতে হাত বাড়িয়ে দিয়েছিলেন হিন্দুস্তান সেফটি গ্লাস কোম্পানির মালিক দেবানন্দ আগরওয়াল। এর পেছনেও একটি কাহিনী রয়েছে। 1962 সালে দেবানন্দ আগরওয়াল খুবই অসুস্থ হয়ে পড়েন। সেই সময় দেবানন্দ আগরওয়ালের স্ত্রী শকুন্তলা দেবী ঠাকুর সত্যানন্দ দেবের কাছে স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা করেন। তখন ঠাকুর তার আশ্রমের প্রতিষ্ঠিত গোপালজি ও দধিবামনজির চরণ তুলসী ও চরণামৃত দেন এবং শকুন্তলা দেবী সেই চরণামৃত নিয়মিত খাওয়াতে থাকেন তার স্বামীকে। ফলে দেবানন্দ আগরওয়াল ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তার কিছুদিন পর দেবানন্দ আগরওয়াল ঠাকুরের কাছে আসেন এবং ঠাকুরকে দক্ষিণা হিসেবে দিতে চাইলে ঠাকুর সত্যানন্দ দেব তার বহুদিনের কাঁচের মন্দিরের ইচ্ছার কথা প্রকাশ করেন। তারপর 1964 সালের 30 এপ্রিল ভিত খননের কাজ শুরু হয়েছিল। ঠাকুর সত্যানন্দ দেবের কাছে ভুবনেশ্বর মন্দিরের একটি মডেল ছিল। সেই মডেলের অনুরূপ এই মন্দিরটি তৈরি হয়। গঙ্গার তীরে উঁচু বেদির উপর 8 কোণা বিশিষ্ট হারসাড কাঁচ দিয়ে তৈরি, তাই এই মন্দিরটিকে কিছুটা নীলাভ দেখায়। এই কাঁচের মন্দির বা মণি মন্দির। মন্দিরের গর্ভগৃহের বেদিতে ত্রিনয়নী কালিকা, শ্রী ঠাকুর, শ্রী মা, স্বামী অভেদানন্দ আর একদম পিছনে শ্রী ঠাকুর সত্যানন্দ দেব। এখানে 1টা থেকে 1:30টার মধ্যে প্রসাদ বিতরণ হয়। এই আশ্রমে সকল স্বামীজিরা এবং শিষ্য ভক্ত দর্শনার্থীরা একসাথেই প্রসাদ গ্রহণ করে। তো তারপরের সবজি কাঁচকলা, আলু, পটল, বড়ি দিয়ে একটা সবজি। তো শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির থেকে আমি মুখার্জি ব্লগ। নমস্কার।